চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, নিহত ১। আমরা এই হামলা তীব্র কে বা কারা করেছে সেটা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে, তারা যেন এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করে। সব ষড়যন্ত্রের বেড়াজাল উপেক্ষা করে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, মন্তব্য বিএনপির। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোট দাবি জামায়াতের। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট জাতির সঙ্গে তামাশা। জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে, বলছে এনসিপি। বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনাকে গুজব দাবি। এবং পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে যুদ্ধ বিমান দুর্ঘটনা, তদন্ত প্রতিবেদন হস্তান্তর। আইন মেনে মাইলস্টোন স্কুল প্রতিষ্ঠিত হয়নি। দর্শক, আমন্ত্রণ সংবাদরাতে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সরোয়ার বাবলা নামে একজন, আহত হয়েছেন আরও একজন। বুধবার বিকেলে নগরীর বায়োজিৎ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। সহকর্মী AKM নাজিমের তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্ট। চট্টগ্রাম নগরের বায়োজিৎ বোস্তামি এলাকায় বুধবার বিকেলে গণসংযোগে যান চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এমন সময় গণসংযোগ স্থলে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। একই সময় গুলিবিদ্ধ হন সরোয়ার বাবলা ও শান্ত নামে আরও দুজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয় নগরীর একটি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় বাবলার। এরশাদ উল্লাহ ভাই সেখানে গুলিবিদ্ধ হয়। তিনি বর্তমানে এবারকার হসপিটালে চিকিৎসাধীন আছেন এবং ওখানে একজন সরোয়ার বাবুল নামে একজন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায় দুষ্কৃতিকারীরা। ঘটনার তদন্তে নেমেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সহ ২ জন গুলিবিদ্ধ হওয়া নিয়ে জানতে যুক্ত হচ্ছি আমি আমাদের সহকর্মী AKM নাজিমের সাথে। নাজিম, এরশাদ উল্লাহ সহ বাকি আরো একজন আছেন এবং একজন এরই মধ্যে মারা গেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। দুজনের শারীরিক অবস্থা এখন কেমন জানেন বা কি তথ্য দিতে পারবেন? যে চট্টগ্রাম বিএনপির চট্টগ্রাম ৮ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ, যিনি গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম নগরে এবারকের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আমরা সেখানে খবর পাওয়ার পরপরই কিন্তু হাসপাতালে এসেছি। তারা এখানে শুধু এরশাদ উল্লাহ নয়, মোট আমরা যেটি জেনেছি বিএনপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মোট ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে সরোয়ার আলম বাবলা নামে একজন হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি, কিন্তু সে বিএনপির কর্মী না বলে বিএনপির কয়েকটি সূত্র আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা উত্তর দিচ্ছি আমিনুল ইসলাম, যেটা আমাদেরকে বলছি যে একটি সন্ত্রাসী হামলা এবং তারা কাজ করছেন, তারা কিভাবে এই ঘটনা ঘটেছে তাদের কিন্তু তারা ব্যবস্থা না দিয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করবেন। এখানে আমরা যদি দেখেছি মূলত গত কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকে যে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তখন প্রার্থী ঘোষণার পরপর ৮ বোয়ালখালী এবং ৪ আসনের যে প্রার্থী এরশাদ উল্লাহ তাকে মনোনীত করা হয়। তার পরপরে কিন্তু বোয়ালখালী আসনের যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন এবং ৪ সহ সব নেতাকর্মী আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যে ছিল এবং তারা ঘরোয়া বৈঠক থেকে শুরু করে যেগুলো গণসংযোগ কর্মসূচি এগুলো পালন করছেন। তারই ধারাবাহিকতায় আজ বিকেলে চট্টগ্রামের পাঁচরাইশ এলাকার যে তেলতাতলি এলাকা রয়েছে একটি এলাকায়, সেখানে যখন গণসংযোগ পাশাপাশি নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তখনই কিন্তু একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে ওনার উপর গুলি চালায়। এই ঘটনায় শান্ত বাবলা সহ এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। তারপর কিন্তু যেটি জেনেছি হাসপাতালে আমার পরে বাবলা নিহত হয়েছেন এবং শান্ত সে ছাত্রদলের কর্মী বলে জানতে পেরেছি, সে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এবং এরশাদ উল্লাহ, যেটি বিএনপির নেতা কর্মীরা আমাদেরকে বলেছেন, এরশাদ উল্লাহ মোটামুটি আশঙ্কা মুক্ত বলা যায়। এরশাদ উল্লাহ বিএনপির মনোনীত প্রার্থীর পাশাপাশি তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এই ঘটনা আসলে চট্টগ্রামের বিএনপি নেতা কর্মীদের মাঝে আলাদা সংখ্যা দেখা দিয়েছে, কারণ ৫ আগস্ট পরবর্তী সময় চট্টগ্রামের রাউজান সহ কয়েকটি এলাকায় কিন্তু যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এরশাদ উল্লাহর মৃত্যুর খবর, এরশাদ উল্লাহর গুলিবিদ্ধর খবর শোনার পরপরই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামীম হোসেন অবশ্য তিনি বলেছিলেন যে একটি চক্র মূলত নির্বাচন বানচাল করার জন্য এই ঘটনা ঘটতে পারে। তো এরশাদ উল্লাহর গুলিবিদ্ধের ঘটনায় এবারকের হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।
চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম। সব ষড়যন্ত্রের বেড়াজাল উপেক্ষা করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন তাদের সাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বুধবার সকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক দল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজন করে আলোচনা সভার। সেখানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, সব ষড়যন্ত্রের বেড়াজাল উপেক্ষা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। কাজেই শ্রমিক ভাইরা মনে রাখবেন, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে, আলোচনা হবে ওভার দি টেবিল। আর একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আসন্ন জাতীয় নির্বাচনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষেই কাজ করার আহ্বান জানান। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। এদিকে মনোনয়ন পাওয়ার পর সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের এই উচ্ছ্বাসই প্রমাণ করে বিএনপির বিজয় নিশ্চিত। যে চিত্র দেখতে পাচ্ছেন এটা আর কিছু না, জিয়া রহমানের প্রতি ভালোবাসা, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি ভালোবাসা, জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, এই জোয়ার কেউ রোধ করতে পারবে না। এছাড়া বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোটের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে সিলেটে এ কথা বলেন তিনি। সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায়ের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জামায়াত জোট করার সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। যে গণভোট আগে না কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে, এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল আছে। একই দিন গণভোট হলে এটি জাতির সঙ্গে তামাশা করার শামিল মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নিবন্ধন না পেয়ে মঙ্গলবার ইসি ভবনের মূল ফটকে অনশনে বসেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। অনশনের 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও কমিশন থেকে কোনো আশ্বাস না পাওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। উপদেষ্টাদেরকে বলছি, আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা আমরা চাই না, আমরা বলেছি। এই কারণে যদি আমরা নির্বাচনে যেতে পারবো না এরকম ব্যবস্থা করেন, তাহলে তো এটা আপনি তার চেয়ে বড় ফ্যাসিবাদ হয়ে গেলেন। তারেকের আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে বেলা 11:30টার দিকে ইসিতে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমকে জানান, আমজনতার দলের নিবন্ধনের বিষয়টি পরবর্তী কমিশন মিটিংয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করবেন এবং সেখানে তিনি আলোচনা করবেন, এটি তিনি আমাকে জানিয়েছেন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও যদি আওয়ামী লীগের এই সকল ব্যক্তিরা স্বতন্ত্রভাবে ডামি মামি বা অন্য কোনো দলের নমিনেশন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, সেক্ষেত্রে আগামী নির্বাচন কোনোভাবেই অবাধ,
সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। এদিন বিকেল 3:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, একই দিনে গণভোট এটি একটি পাতানো ফাঁদ। জামায়াত কোনোভাবেই এই ফাঁদে পা দেবে না। ভোটে যদি কোনো গন্ডগোল হয় হবে না, আপনি নিশ্চয়তা দিতে পারবেন না, যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে। এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে। তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গণ হয়ে যাবে। সেক্ষেত্রে গণভোটের ভোট পড়বে কম। তখন যদি বলে দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে, সুতরাং জনগণ জুলাই সনদ চায় না। নানা বাহানা তো আমাদের দেশে আছে, কনস্পিরেসি আছে। সুতরাং এক ফাঁদানো ফাঁদে আমাদের পা দেয়া। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নিবন্ধন কার্যক্রম সহজ করারও দাবি জানান জামায়াতের এই নেতা। ধন্যবাদ সবাইকে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলো নতুন ফর্মুলা তৈরি করে চাপ সৃষ্টি করলেও জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বলে মনে করছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনে যুক্ত দলের নেতারা। এ নিয়ে বিএনপি জামায়াত বৃত্তের বাইরে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা চলছে বলে জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বুধবার বৈঠকে বসেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা। গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ 9টি রাজনৈতিক দল। বৈঠক শেষে নেতারা বলেন, নতুন ফর্মুলা তৈরি করে সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে। তাই জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। আমরা দেখছি এক একটা রাজনৈতিক দল এক একটা ফর্মুলা প্রপোজ করে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে। তখন আরেকটা দল বলে এরা তো এর কথা অনুসারে কাজ করেছে। আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। জামাত বিএনপির মধ্যে মতপার্থক্য বেশি। বড় দুটি দলের বাইরে নতুন জোট তৈরির আলোচনা চলছে বলে জানান গণ অধিকার পরিষদের নেতারা। বিএনপি এবং জামাত আরেকটি দল, আমরা লক্ষ্য করছি যে এই দলের মধ্যেই মূলত মতপার্থক্য বেশি। এখন ধরেন একটা ব্লক বিএনপি লিড দিচ্ছে, আরেকটা ব্লক জামাত লিড দিচ্ছে। বিএনপি এবং জামাতের বাইরে যে সকল রাজনৈতিক দল চিন্তা ভাবনা করছেন নতুন কিছু করার, আমাদের মাধ্যমে একটা নতুন জোটের আত্মপ্রকাশ বা তৃতীয় শক্তি হতে পারে কিনা। এ সময় বিএনপির সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনাকে গুজব বলে দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন আসলেই যখনই কোনো সংকট বাংলাদেশে আসে, সংকটের মধ্যে আগুনে ঘি জ্বেলে দেয় প্রথম হলো। এজন্য মতি ভাইকে আহ্বান জানাবো, হয়তো সাংবাদিকতা করেন, নাহলে রাজনীতি করেন। রাজনীতিতে আসলে আপনি জনগণকে বলেন, তাহলে আমরা আপনাকে এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে। প্রথম আলো যদি সম্পাদক থেকে আপনি এনসিপিতে প্রার্থী হতে চান, আপনার প্রার্থী দিব ইনশাল্লাহ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ রাত। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর একক প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করেছে কমিটি। মুক্তা মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। গেল 21 জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে 29 জুলাই গঠিত হয় একটি তদন্ত কমিটি। প্রায় 4 মাস পর বুধবার দুপুরে যমুনায় এক কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, কমিটি দুর্ঘটনার জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে। এছাড়াও স্কুলের অবকাঠামোর ত্রুটি মিলেছে তদন্তে। ট্রেনিং এর সময় উনি যখন ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। রাজুকের যে বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করেছে কমিটি। রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো, বিশেষ করে বরিশাল এবং বগুড়ার রানওয়ে আছে, সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয়। এই মিটিংয়ে সেটা
নির্দেশ দেওয়া হয়। এ সময় ভারতে অবস্থানরত শেখ হাসিনার সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এগুলো মনিটরিং করছে সরকার। একই সঙ্গে নিষিদ্ধ দলের পক্ষে কেউ কোনো কার্যকলাপ পরিচালনা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পদক্ষেপ নেবে। ওনার হচ্ছে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল, খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এখন তো ট্রায়াল হচ্ছে, ভার্ডিক্ট হোক, তো ভার্ডিক্টের পরে এটা বিষয়ে আমরা আবার ইন্ডিয়ার সাথে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে। এদিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন নিয়ে বৈঠক হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জানান, সরকারের নেওয়া নানা উদ্যোগে সেখানে প্রায় ৭৫% জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়েছে। ৭৫% নিরসন করা সম্ভব হয়েছে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। একীভূতের তালিকায় থাকা 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক। বুধবার থেকেই কার্যক্রম শুরু করবে তারা। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর হাসান এইচ মনসুর। জানান, চলতি মাসেই মার্জারের তালিকায় থাকা ব্যাংকগুলো থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন আমানতকারীরা। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে। এতদিন যা কাগজে কলমে ছিল, এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। এরই মধ্যে একীভূত হতে যাওয়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও। বুধবার মার্জারের তালিকায় থাকা ব্যাংকগুলোর কর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক গভর্নর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা। জানান, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্তির নির্দেশনা। আজকে থেকেই থাকবে না প্রশাসকের যা রোল রেজুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী, সেটাই আগামীকাল থেকে বলবৎ হবে ব্যাংকগুলোতে। তার মানে মার্জারের থেকে রিয়েল স্টেপটা স্টার্ট হয়ে গেল। চেয়ারম্যানদেরকে ডাকা হয়েছে এবং চেয়ারম্যান সাহেবদের সামনে এই কথাগুলো এক্সপ্রেস করা হয়েছে যে এই বোর্ডগুলো নতুন বোর্ড এসে জাতীয় প্রয়োজনে তারা এই ব্যাংক জাতীয় ওভারঅল ব্যাংকিংয়ের স্বার্থে তারা দায়িত্ব পালন করবে। পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, বুধবার থেকেই ব্যাংকগুলোতে যোগ দেবেন প্রশাসকরা, এগিয়ে নেবেন একীভূতকরণ প্রক্রিয়া। ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই চিঠিটা ব্যাংকে দেওয়া হয়েছে আজকে, যেটার মাধ্যমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য একজন করে অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন এবং তার সাথে যারা সহযোগী থাকবেন। সহযোগিতা সাধারণত আমরা 4টা ফাংশনে বলছি। একটা হচ্ছে, প্রধান কাজ হচ্ছে বিজনেস কন্টিনিউটি। বলেন, এ মাসের শেষ থেকে আমানতকারীর টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার হোল্ডার সহ সব বিনিয়োগকারী অর্থ ফেরত পাবে ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী, যেখানে একজন আমানতকারী তুলতে পারবেন সর্বোচ্চ 2 লাখ টাকা। যখন মার্জার হয়ে যাবে তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো, সরকার থেকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে এবং সেই টাকা তখন আমাদের যে 75 লাখ এখানে ডিপোজিটার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। শুরুতে এটি সরকারি ব্যাংক হিসেবে কাজ করবে উল্লেখ করে গভর্নর জানান, এসব প্রতিষ্ঠানে কর্মরত কেউই চাকরি হারাবে না। এই পর্যায়ে আমরা কোনো ধরনের লে অফ ইত্যাদি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহায়তার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও পাচারের অভিযোগে সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, পুতুল ববি সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এরই মধ্যে দুদকের তদন্তে 439 কোটি সন্দেহজনক লেনদেন, 36 কোটি টাকার কর ফাঁকি এবং ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক 15 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত ফজলা আদিতের প্রতিবেদনে থাকছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা ও তার পরিবার। প্রেক্ষাপট পাল্টে যায় 5 আগস্টের পর। দুদকে আসতে থাকে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির লম্বা ফিরিস্তি।
এরই মধ্যে প্লট জালিয়াতি মামলায় তাদের বিচার কাজ শুরু হয়েছে। পাশাপাশি অনুসন্ধান চলছে সিআরআই এর চেয়ারম্যান হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে। 9 মাস অনুসন্ধানে বেরিয়ে এসেছে 23টি কোম্পানি থেকে জোরপূর্বক 45 কোটি 35 লাখ টাকা আদায় করে সিআরআই। সেই সঙ্গে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ মেলে সহযোগিতার। তদন্তে উঠে আসে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের বৈধ নিবন্ধন ছাড়াই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছে। পাশাপাশি সিআরআই এর বিরুদ্ধে 15 কোটি টাকা আত্মসাৎ, 439 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 36 কোটি 53 লাখ টাকার কর ফাঁকির প্রমাণ পেয়েছে সংস্থাটি। 15 কোটি 68 লক্ষ 59,521 টাকা আত্মসাৎ করা হয়েছে। 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি 6,79,481.51 টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই ঘটনায় সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব ববি, নসরুল হামিদ বিপু, আহম, মোস্তফা কামাল সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 409(109) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকে চাকরি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাফতুল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি নিজেকে বেগম খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা জেনারেল আকবরের মিথ্যা পরিচয় ব্যবহার করে বলেও জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি এবং বিশ্বখ্যাত পেমেন্ট প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ভিসার মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। চুক্তি অনুযায়ী পূবালী ব্যাংকের গ্রাহকরা এখন থেকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর ভিসা, ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড সেবা পাবেন। পাশাপাশি চালু হবে কন্টাক্টলেস পেমেন্ট, ভিসা, কিউআর ও টোকেনালাইজড ডিজিটাল পেমেন্ট সুবিধা।